রাজধানীতে একের পর এক ছিনতাই, বনশ্রীতে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে প্রায় 200 ভরি স্বর্ণালংকার লুট। আজ থেকে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। চট্টগ্রামে ভবন নির্মাণে মানা হচ্ছে না আইন, সিডিএর কর্মকর্তাদের যোগ সাজশে দেয়া হচ্ছে অনুমোদন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ছিনতাই আতঙ্কের রাত কাটায় যেন রাজধানীবাসী। রোববার রাতে বনশ্রীতে গুলি করে এক জুয়েলারি ব্যবসায়ীর 160 ভরি স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। একই রাতে মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হন 3 নারী। আতঙ্কে ধানমন্ডির শঙ্করে সন্দেহভাজন কয়েকজন কিশোরকে দেখে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় সতর্ক থাকার। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। রোববার রাত 10:45 রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে হঠাৎ এভাবেই এক ব্যক্তিকে ঘিরে ধরেন 3টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। গুলি করেও কুপিয়ে ছিনিয়ে নিয়ে যায় তার কাছে থাকা সবকিছু। আহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন, পেশায় জুয়েলারি ব্যবসায়ী। স্বজনরা জানান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা। 20 মিনিট এখানে যুদ্ধ করছে, পরে এখানে দেখি যে শুয়ে আছে, পয়টা রয়েছে। আমি ভিতর থেকে দেখতেছি গেটে তো তালা লাগানো। অচেনা লোক যদি বলে যে ভাই আমি বিপদে আছি, আমার কাছে 20,000 টাকা দেন, আপনি সাথে সাথে পাঠিয়ে দিব, উনি এত বেশি সহজ। পরে গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হন সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বনশ্রীর ঘটনার কিছুক্ষণ পরেই ছিনতাইয়ের ঘটনা ঘটে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতে। রাত 11টার কাছাকাছি সময়ে রিকশায় করে যাওয়ার সময় 3 নারীকে ঘিরে ধরেন ছিনতাইকারীরা। এদিকে চারিদিকের ঘটনায় মানুষ এতটাই আতঙ্কিত যে সন্দেহভাজন কয়েকজন কিশোরের উপস্থিতি দেখে ধানমন্ডির শঙ্কর এলাকার স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেন এলাকায় ডাকাত ঢুকেছে। পরে জানা যায় তারা কোনো এক অনুষ্ঠানে এসেছে। শঙ্কর বাস স্ট্যান্ডের দিক থেকে তারা আসে, এইখানে তারা কিছু সময়ের জন্য অবস্থান করে এখান থেকে তারা আবার চলে যায়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। গভীর রাতে নিজ বাসভবনে জরুরি এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে, তবে আজকের মধ্যে আরও হবে, তাই পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। যারা অপরাধের সঙ্গে যুক্ত তাদের ঘুম হারাম করে দেওয়া হবে। পাশাপাশি সঠিকভাবে কাজ না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। দীপু শিকদারের রিপোর্ট। ধারাবাহিকভাবে রাজধানীর একাধিক এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। গেল রাতে এরকম অনেক ছিনতাইয়ের ঘটনা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাশাপাশি মান্ডা গ্রিন টাউন এলাকায় 3 ছিনতাইকারীকে জনতা হাতে নাতে ধরার ঘটনাও আছে। সব মিলিয়ে এক আতঙ্কের রাত কেটেছে রাজধানীবাসীর। লাগাতার ছিনতাই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন তারা। এ সময় বলা হয়, সারা দেশে যেভাবে অপরাধ বেড়েছে তা উদ্বেগজনক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদেরকে দিয়ে যদি আপনারা রক্ষা করতে না পারেন, তাদেরকে দিয়ে যদি আপনারা স্থিতিশীলতা আনতে না পারেন, আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে দায়িত্ব ছেড়ে দেন। আগামীকাল 1টার মধ্যে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা তার বিরুদ্ধে
সব ধরনের ব্যবস্থা নিব। এদিকে রাত ৩টার দিকে নিজ বাসভবনে জরুরি প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা পরিকল্পিতভাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, পদত্যাগ করার কোনো প্রশ্নই ওঠে না। তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। ট্রাম্পের ঘোষিত $29 মিলিয়ন খোঁজ পায়নি এনজিও ব্যুরো। বাংলাদেশের অজ্ঞাত সংস্থাকে $29 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর এমন তথ্য দিয়েছে এনজিও ব্যুরো। তবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল DI এর জন্য $29 মিলিয়ন অনুমোদন হয়েছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি তারা। বাংলাদেশে কোনো সরকারি সংস্থায় এই অর্থ তথ্য দিতে পারেনি বলে জানিয়েছে এনজিও বিষয়ক ব্যুরো। ব্যুরো সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার USAIDর মাধ্যমে বাংলাদেশের 76টি এনজিও অনুদান পায়। সে তালিকা পর্যালোচনা করে গত 7 বছরে বাংলাদেশে কোনো বেসরকারি সংস্থার $29 মিলিয়ন অনুমোদন পায়নি বা ছাড়ের জন্য তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। USAIDর কেউই মুখ খুলতে রাজি হননি। ডোনাল্ড ট্রাম্প যে প্রজেক্টের কথা উল্লেখ করেছেন, ওয়েবসাইট থেকে এই প্রজেক্টের তথ্য গোপন রাখা হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিস্তারিত তথ্য জেনে জানানো হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও সুসংহত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নতুন গবেষণা প্রতিষ্ঠান FSDS এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, স্বাধীনতার 5 দশক পার হলেও দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব এখনও ঝুঁকির মুখে। 24-এর অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। মানিক শিকদারের রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর অর্থনৈতিক সমৃদ্ধি, জাতীয় নিরাপত্তা, গণতন্ত্রের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে আত্মপ্রকাশ করল গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, অর্থনীতিবিদ, গবেষক সহ মিডিয়া ব্যক্তিত্বরা। উদ্বোধনী বক্তৃতায় গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি বলেন, সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হলেও এখনও লক্ষ্য পূরণ হয়নি। FSDS দেশের স্বার্থে কাজ করবে। Economic and security factors which in turn influence regional dynamics. It is vital to emphasize আলোচনায় বক্তারা গত 15 বছরের দুঃশাসনের প্রসঙ্গ তুলে বলেন, আর যেন কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। When ideas grip the mind of the masses, it can become a great material force. Here, Bangladesh actually stands at a very historical and critical juncture. সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভালো গবেষণা হলেও রাজনৈতিক দলের নেতাদের সম্পৃক্ততার অভাব দেখা যায়। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। অপার সম্ভাবনাকে কাজে লাগাতে জলসীমা ও স্থল সীমান্তের নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে। We need a very secure sea line of communication. That means we need to develop our navy. Do we have that? I don't think we have a secure sea line of communication. Without it, we'll starve to death. There will be no import, there will be no export. So is the case, we have to defend our territory. Unless we have a strong defense, you cannot implement your foreign policy. I'm sorry. বিভিন্ন গবেষণার আলোকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলো কার্যকরী উদ্যোগ নেবেন বলেও আশা প্রকাশ করেন সেনাপ্রধান। Whatever the good research that you do, whatever the outcome that you achieve,
unless it is translated into action by the government. মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে ভবন নির্মাণে মানা হচ্ছে না ইমারত নির্মাণ আইন। খাল, বিল, নদী, নালা, এমনকি খেলার মাঠও দখল করে যত্রতত্র গড়ে উঠছে সুউচ্চ ভবন। অভিযোগ, তদারকি সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগ সাজশে মোটা অঙ্কের বিনিময়ে দেয়া হচ্ছে অনুমোদন। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ভবনের পর ভবন, নেই একটু ফাঁকা জায়গা। অথচ 2008 সালে চট্টগ্রামকে পরিকল্পিত ও টেকসই জনবান্ধব মহানগরী হিসেবে গড়তে নেওয়া হয় ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। গত 6.5 দশকেও নগর উন্নয়নে তেমন ভূমিকা রাখতে পারেনি তারা, বরং ড্যাপ প্রণয়নে প্রভাব খাটানোর অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। ট্রেড অফটা করতে হবে, কোন দিকে কতটা ছাড় দিবে এই চিন্তাটা না করে আমি যদি স্ট্রেট অ্যাওয়ে চলে যাই কিছু একটা বাস্তবায়ন করার জন্য একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন দিয়ে, এটা তো হলো না। বাস্তবায়নের ক্ষেত্রে কারচুপি, যোগ সাদস্যের মাধ্যমেই হয়। এটা যোগ সাদস্য ছাড়া কিন্তু বড় কারচুপি করা যায় না। মোটা অঙ্কের টাকায় ভবন নির্মাণে ভূমি ছাড়পত্র থেকে শুরু করে প্ল্যান অনুমোদন সবই পাওয়া যায় অথরাইজেশন বিভাগ থেকে। খাল, বিল সহ খেলার মাঠ দখল করে যেখানে সেখানে গড়ে উঠছে সুউচ্চ ভবন। সৌন্দর্য হারাচ্ছে নগরী, বাড়ছে ঝুঁকি। ওভারলুকিং এর বিষয়টি আমরা কিন্তু সুশাসন নিশ্চিত করতে না পারলে এই দুর্নীতিবাজদেরকে আমরা ঠেকাতে পারবো না। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আরও থাকা দরকার বলে স্বীকার করল সিডিএও। কাজ যেহেতু করতেছে অভিযোগ আসবে না, অভিযোগের জায়গায় তো আসছি। কারণ অভিযোগটা সত্যিকার অর্থে আসলে কতটুকু অ্যাড্রেসেবল সেটা হচ্ছে বিষয়। ইমারত নির্মাণ বিধিমালাগুলো আরও জোরালোভাবে প্রয়োগ করার আমরা চেষ্টা করছি। এর পাশাপাশি আমাদের যদি একটু সততা কালচারটা আমরা বিল্ড আপ করতে পারি। অপরিকল্পিত নগরায়নের কারণে গত 30 বছরে চট্টগ্রামে 18,000-এর বেশি জলাশয় হারিয়ে গেছে। খুরশিদ আলম, টেক্স রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন আজ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। দীর্ঘ 16 বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে আজ বেলা 11:30টার দিকে ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে আগামীতে দল পরিচালনার দিক নির্দেশনা দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে 505 জন কাউন্সিলর গোপন ব্যালটে মহানগর বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচিত করবেন। দীর্ঘ 16 বছর পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন স্থান সার্কিট হাউস ময়দানে সাজানো হয়েছে ব্যতিক্রম সাজে। দর্শক, খুলনা সার্কিট হাউস ময়দানে আছেন আমাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, বিএনপির সম্মেলন দীর্ঘ 16 বছর পরে খুলনায়, আমাদের সার্বিক পরিস্থিতি একটু জানান। সুমন, আপনি যেমনটি বলছিলেন যে খুলনা মহানগর বিএনপি দীর্ঘ 16 বছর পর সম্মেলন, এবং আপনাকে জানিয়ে রাখি যে এই দলটি প্রতিষ্ঠার প্রায় 47 বছর পর এটা কিন্তু প্রথমবারের মতো খুলনা মহানগর বিএনপি শীর্ষ নেতৃত্ব নির্বাচিত হবে সরাসরি কাউন্সিলরদের ভোটের মাধ্যমে। এবং আপনারা জেনে থাকবেন যে ছবিযুক্ত ব্যালট পেপার তৈরি করেছেন খুলনা মহানগর বিএনপি, এবং খুলনা মহানগর বিএনপির এর আগে যে তৃণমূল নেতৃত্ব নির্বাচিত সেটাও কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হয়েছে। সাংগঠনিক 36টি ওয়ার্ড এবং 5টি থানার যে নেতৃত্ব নির্বাচিত হয়েছে সেটাও কিন্তু সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ 16-17 বছর এই দলটি হামলা মামলা নির্যাতিত হওয়ার পরে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এবারই প্রথম একটি অন্যরকম পরিবেশে রাজনৈতিক নেতাকর্মীদের ভিতরে একটা উৎসবের আমেজ তৈরি হচ্ছে। এবং আপনি যদি দেখাই তাহলে দেখাতে পারবো যে খুলনার সার্কিট হাউস ময়দান কিন্তু একটি ভিন্ন অঙ্গে সাজানো হয়েছে।
আর দীর্ঘদিন পরে যেহেতু পার্টির সর্বোচ্চ ব্যক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিবেন, এখানে ভার্চুয়ালি যুক্ত হবেন, সেহেতু নেতা কর্মীদের ভিতরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। আমাদের মাঝে এখনই কিন্তু সার্কিট হাউস ময়দানে নেতা কর্মীরা আসতে শুরু করেছেন। ইতিমধ্যে এই সমাবেশ স্থানে এসে পৌঁছেছেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এবং আজকে সমাবেশ স্থানে তিনি সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শফিকুল আলম মোল্লা। আপনারা এই সমাবেশ স্থানে কেমন লোকের সমাগম ঘটবে এবং নেতা কর্মীদের ভিতরে সার্বিক প্রস্তুতি কেমন বলে আপনি? আমাদের এখানে দীর্ঘ 17 বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন হচ্ছে এবং এই সম্মেলন খুব উৎসবমুখর পরিবেশে হচ্ছে। সারা খুলনা শহরের সারা আমরা আশা করছি 10,000-এর উপরে ডেলিগেট এবং কাউন্সিলরদের মাধ্যমে আজকের নেতা নির্বাচিত হবে, কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। এবং এর মধ্যে আমরা আমাদের 33টি ইউনিট এবং আমাদের 5টি থানা আমরা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করেছি। আহ্বায়ক কমিটি আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করেছি। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক উপায়ে দেশ নায়ক তারেক রহমান যে বাংলাদেশ উপহার দিতে চান, সে বাংলাদেশ বিনির্মাণে আজকের খুলনার তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করবে। এমনকি শুনছিলেন সুমন যে দীর্ঘদিন পরে আজকের এই সমাবেশ কিন্তু ভিন্ন মাত্রা যোগ করেছে এবং খুলনা মহানগর বিএনপি সম্মেলন হলে পার্শ্ববর্তী জেলা থেকে কিন্তু এখনই বিপুল পরিমাণ নেতাকর্মী সমাবেশ স্থলে আসতে শুরু করেছে এবং জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে খুলনা এসে পৌঁছেছেন। সুমন, এই ছিল খুলনা সার্কিট হাউস ময়দান থেকে সর্বশেষ। নূর, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন মহানগর খুলনা বিএনপির সম্মেলনের অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নূর। শেষ করছি 21-এর সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে একের পর এক ছিনতাই, বনশ্রীতে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে প্রায় 200 ভরি স্বর্ণালংকার লুট। আজ থেকে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। চট্টগ্রামে ভবন নির্মাণে মানা হচ্ছে না আইন, সিডিএর কর্মকর্তাদের যোগ সাজসে দেয়া হচ্ছে অনুমোদন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।